আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। হত্যা চেষ্টা প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের গতিপথ বদলে দেয় কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজছেন যুক্তরাষ্ট্রের ভোটাররা। 2 মাসের ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে 2 বার হত্যার চেষ্টা চলেছে। আগামী 5ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জোরে সোরে প্রচার চালাচ্ছেন ট্রাম্প। এর মধ্যে গত রবিবার ট্রাম্পের সমাবেশের কাছে রাইফেল হাতে এক ব্যক্তিকে ঘুরতে দেখা গেছে। সেখানে গুলি চলার ঘটনাও ঘটেছে। গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে ট্রাম্পকে হত্যা চেষ্টা হিসেবে এই ঘটনার তদন্ত করছেন তারা। গত জুলাই মাসে পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় বন্দুকধারীর হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। ওই হামলায় আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি। সেদিন বুলেটের আঘাত থেকে প্রাণে বেঁচে গেলেও ট্রাম্পের মনোবল ছিল দৃঢ়। এসব হামলার ঘটনা দোদুল্যমান অঙ্গরাষ্ট্রগুলোয় ট্রাম্পের পক্ষে ভোটারদের আকৃষ্ট করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব স্টেটের প্রধান প্রধান এলাকায় মাত্র কয়েক হাজার ভোট নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রিপাবলিকান কৌশলবিদ জেমস ডেভিস বলেন, ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির জুলাইয়ের হামলার কথা ভোটারদের মনে করিয়ে দিতে চায়। জুলাই মাসে হামলার পর রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়। হামলার 2 দিন পরই বিজয়ীর বেশে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের মঞ্চে ওঠেন তিনি। হামলার ঘটনা ওই সম্মেলনের চিত্র পুরোপুরি বদলে দেয়। সেদিন দর্শক সারিতে থাকা রিপাবলিকান দলের সমর্থকেরা ট্রাম্পের অনুকরণে কানে প্রতীকী ব্যান্ডেজ পরে উপস্থিত হয়েছিলেন। ট্রাম্পের সমর্থকদের প্রত্যাশা মৃত্যুর কাছ থেকে ফিরে আসার বিষয়টি ভোটারদের সামনে তাকে অনেক বেশি ঐক্যবদ্ধ প্রার্থী হিসেবে উপস্থাপন করবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত জুনে মুখোমুখি বিতর্কে তৎকালীন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে হারিয়ে নির্বাচনী লড়াইয়ে অনেকটা এগিয়ে যান ট্রাম্প। এরপর জুলাই মাসে হামলার পর তার জয়ের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। লেবাননে পরপর 2 দিন পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের পরই আবারও হামলা চালিয়ে শীর্ষস্থানীয় এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল, যা অঞ্চলটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যে কোনো সময় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলকে পাল্টা হামলার হুমকি দিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, তিনি চান তাদের সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনারা প্রবেশ করুক। এতে করে ইসরায়েলিদের ঘায়েল করতে তাদের সুবিধা হবে। কয়েকদিন আগে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডার মেজর জেনারেল ওরি গোর্ডিন হুমকি দেন, লেবানন সীমান্তবর্তী উত্তরাঞ্চলের বাসিন্দা ইসরায়েলিদের দ্রুত সময়ের মধ্যে ফেরাবেন তারা। এজন্য লেবাননের ভেতর প্রবেশ করে একটি নিরাপদ জোন তৈরি করতে হবে, যেন হিজবুল্লাহর যোদ্ধারা সীমান্ত থেকে কোনো হামলা চালাতে না পারে। মূলত এই সেনা কর্মকর্তার হুমকিকে উপহাস করেছেন হিজবুল্লাহ প্রধান। তিনি তাকে বোকা হিসেবে অভিহিত করে বলেছেন, আমি আশা করি ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করবে, কারণ এটি আমাদের জন্য ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়েছেন, তারা দ্রুত সময়ের মধ্যে উত্তরাঞ্চলের 60,000 মানুষকে ফিরিয়ে নেবেন, যাদের গত 8ই অক্টোবর সরিয়ে নিতে বাধ্য হয়েছিল ইসরায়েল। নাসরুল্লাহ নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন, নেতানিয়াহু, উত্তরাঞ্চলে আপনি মানুষকে ফেরাতে পারবেন না, কেননা সামরিক অভিযান, হত্যা, গুপ্ত হত্যা এবং পূর্ণমাত্রার যুদ্ধ উত্তরাঞ্চলের বাসিন্দাদের ফেরাতে পারবে না। তাদের ফেরানোর একমাত্র উপায় গাজায় আগ্রাসন বন্ধ করা। ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল হোসেন সালামি বলেছেন, লেবাননে পেজার এবং ওয়াকিটকি দিয়ে দখলদার ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটির ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। হিজবুল্লাহ প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ বাহিনীর কাছ থেকে খুব শিগগিরই কঠোর জবাব পাবে ইসরায়েল। পেজার ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের নারী, পুরুষ ও শিশুদের উপর হামলা চালিয়ে ইসরায়েল নতুন কিছুই পাবে না। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় আকারের একটি যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহর এসব হামলার জবাবে যদি ইরানের প্রক্সি সংগঠনগুলো একযোগে লড়াইয়ে নামে, সেটি অঞ্চল জুড়ে বিস্তৃত যুদ্ধে রূপ নিতে পারে। এর প্রসঙ্গে লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনিন হেনিস প্লাসচার্ট আশঙ্কা করেন, লেবাননে জনবহুল এলাকায় ইসরায়েলের বিমান হামলা আরেকটি যুদ্ধের সংখ্যা তৈরি করেছে। বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত হওয়ার পর তিনি একথা বলেন। এই কর্মকর্তা আরও বলেন, আমরা প্রকৃত বিপজ্জনক সহিংসতা এবং এর পরিণতি সম্পর্কে সতর্ক করছি। এগুলো অবশ্যই থামাতে হবে এবং সেটি কূটনৈতিক উপায়েই সম্ভব। ইসরায়েলের বিমান হামলায় ইব্রাহিম আলিক নামের হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে ইসরায়েলের এই বিমান হামলা চালায়। ইসরায়েলের সামরিক বাহিনী আকিলের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে শুক্রবারের ওই হামলায় 14 জন নিহত ও 66 জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে আকিল ছাড়া বাকি 11 জনের মধ্যে 10 জনই হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার বলে দাবি করছে ইসরায়েল। নিহত আকিল হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর সিনিয়র নেতা ছিলেন। হামলার সময় তিনি একটি বৈঠকে ছিলেন। হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠকটি চলছিল। ইসরায়েলের হামলায় দুটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় একসময় সেখানে একটি ভবন ছিল, সেখানে এখন কেবল একটি ধূসর ধ্বংসস্তূপ। ঘন ধুলোর আস্তরণে আশেপাশের রাস্তা এবং গাড়ি ঢেকে যাচ্ছে। ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গত মঙ্গল ও বুধবার হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার তারবিহীন যোগাযোগ অস্ত্র, পেজার এবং ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণ ঘটানো হয়। এতে 37 জন নিহত ও 3000 মানুষ আহত হন। এত বড় ধাক্কার পরপরই আকিল সহ অন্য কমান্ডারদের হারিয়ে বেকায়দায় পড়েছে হিজবুল্লাহ। তাছাড়া গত 2 মাসেরও কম সময়ে গত জুলাইয়ে হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার হত্যা করেছিল ইসরায়েল। ফুয়াদ শুকুর নামের ওই কমান্ডার হিজবুল্লাহর সামরিক শাখার দায়িত্বে ছিলেন। ইরানের সহায়তাপুষ্ট লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শাখায় শুকুরের পর আকিলকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হতো। 1980-এর দশকে হিজবুল্লাহতে যোগ দেন আকিল। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে লেবাননের বাইরে অভিযান পরিচালনার দায়িত্ব পালন করতেন আকিল। হিজবুল্লাহর অন্য সিনিয়র সামরিক নেতাদের মতো আকিলও তেমন একটা জনসম্মুখে বের হতেন না বা বিবৃতি দিতেন না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত 70,000-এরও বেশি সেনা হারিয়েছে রুশ বাহিনী। বিবিসি ও রুশ সংবাদ মাধ্যম মিডিয়াজোনা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোতে নিয়মিত যুদ্ধের হালনাগাদ তথ্য এবং নিহত আহত সেনাদের সংখ্যা, নাম ও পরিচয় প্রকাশ করা হয়। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর সংশ্লিষ্ট সদর দপ্তরেও হতাহতের সংখ্যা প্রকাশ করে। যেসব গোরস্থানে সেনা সদস্যদের কবর দেওয়া হয় সেখানেও নিহত রুশ সেনাদের নাম পরিচয় রয়েছে। তথ্য সংগ্রহের জন্য এই 3টি উৎসকে ব্যবহার করেছে বিবিসি ও মিডিয়াজোনা এবং সংগৃহীত তথ্য যাচাই করতে নিহত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে তারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের হিসাব অনুযায়ী যুদ্ধে নিহত রুশ সেনাদের সংখ্যা 70,112 জন। এই সেনাদের নাম, পরিচয় এবং মৃত্যু সম্পর্কে আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে এটাও ঠিক যে নিহতের প্রকৃত সংখ্যা আমাদের হিসাবের চেয়ে অনেক বেশি, কারণ অনেক নিহত সেনা কর্মকর্তা ও সদস্যদের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে তথ্য জানাতে অপারগতা জানিয়েছেন। এছাড়া পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্কে রুশ বাহিনীর পক্ষে যারা লড়াই করেছে তাদের হতাহতের তথ্য আমরা পাইনি। বিবিসি ও মিডিয়াজোনা যে 70,112 জন নিহত রুশ সেনার নাম পরিচয় সংগ্রহ করতে সক্ষম হয়েছে তাদের 13,781 জন স্বেচ্ছাসেবী যোদ্ধা। একসময় তারা বেসামরিক ছিলেন, তারপর রাষ্ট্রের আহ্বানে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন। শতকরা হিসেবে গত 2.5 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এই পর্যন্ত নিহত রুশ সেনাদের মধ্যে স্বেচ্ছাসেবী যোদ্ধার হার 13%। স্বেচ্ছাসেবী যোদ্ধাদের বেশিরভাগই রাশিয়ার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বিভিন্ন শহর ও গ্রাম থেকে আসা। জীবন জীবিকার তাগিদে বাধ্য হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তারা। এই স্বেচ্ছাসেবীদের প্রায় সবাই নিজের ইচ্ছায় বাহিনীতে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে শনিবার। এদিন স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে রোববার। 2 বছর আগে নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটের মধ্যে ছড়িয়ে পড়া গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যান। এরপর দেশটির জনগণ প্রথমবারের মতো নতুন নেতা বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। নেতা বাছাইয়ের সুযোগের পাশাপাশি এই নির্বাচনকে দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হিসেবেও দেখা হচ্ছে। দ্বীপদেশটির 1,70,00,000-এর বেশি ভোটার 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচন করবেন। রয়টার্স বলছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব পান বিক্রমসিংহে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটের আগে শতাধিক সমাবেশ করেন তিনি। শক্ত অবস্থানে আছেন বিরোধী দল সঙ্গীভাজন বালাওয়েগার নেতা সাজিদ প্রেমাদাসাও। তিনি সাবেক এক প্রেসিডেন্টের ছেলে, যিনি 1993 সালে গৃহযুদ্ধের সময় আততায়ীর হাতে নিহত হন। সাজিদ প্রেমাদাসা এই নির্বাচনে বেশ ভালো করবেন বলে মনে করা হচ্ছে। লড়াইয়ে এগিয়ে থাকা আরেক প্রার্থী হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমার দিসানায়ক। একসময় প্রান্তিক পর্যায়ে চলে যাওয়া মার্ক্সবাদী দলের নেতা তিনি। তবে শ্রীলঙ্কার রাজনৈতিক সংকট অনুরা কুমার দিসানায়কের জন্য একটি সুযোগ হিসেবে দেখা দিয়েছে। রাজাপাকসে পরিবারের থেকে প্রার্থী হয়েছেন 38 বছর বয়সী নমল রাজাপাকসে। এই পরিবার থেকে অতীতে 2 জন প্রেসিডেন্ট ছিলেন। একজন হলেন নমলের বাবা মাহিন্দা রাজাপাকসে, অপরজন চাচা গোতাবায়া রাজাপাকসে। নমল লড়ছেন শ্রীলঙ্কান পদুজন পেরামুনা দল থেকে। এই দলের প্রতিষ্ঠাতা তার আরেক চাচা বাসিল রাজাপাকসে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।